নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা এসেছি হাওড়া জেলার উদয়নারায়ণপুরে। আজ এখানে অনুষ্ঠিত হলো হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির 15তম বাৎসরিক সাধারণ সভা। এখানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার ছোট বড় আলু চাষি ও ব্যবসায়ীরা। চলুন এখন দেখে নিই হাওড়া জেলার আলু চাষ, আলুর বর্তমান পরিস্থিতি, নতুন আলুর খবর সম্বন্ধে কি বললেন হাওড়া জেলার আলু ব্যবসায়ীরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার। আমাদের হাওড়ার উদয়নারায়ণপুরে কততম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো? আজকে আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হাওড়া জেলার 15তম বাৎসরিক সাধারণ সভা 12ই জানুয়ারি 2026 অনুষ্ঠিত হলো। তো আপনাদের সবাই বিশিষ্ট ব্যক্তি কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের সবার বিশিষ্ট ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল এবং সম্পাদক লালু মুখার্জি এবং বাঁকুড়া জেলা থেকে বিভাস বাবু, এছাড়া মেদিনীপুর জেলা থেকে চন্দন বাজপেয়ী, মুকুল ঘোষ, বরুণ পণ্ডিত এবং হুগলি জেলা থেকে শ্রীকান্ত ঘোষ, ওনারা আমাদের এখানে আজকে উপস্থিত ছিলেন। তো আমাদের এত বড় একটা সম্মেলন, তো সম্মেলনে আজকে বিষয়বস্তু কি ছিল, মানে কি কথা নিয়ে বলেন? আমাদের সম্মেলনের বিষয়বস্তু বলতে প্রত্যেক বছরই আমরা একটা সম্মেলনের আকারে একটা বাৎসরিক সাধারণ সভা করে থাকি। এই বাৎসরিক সাধারণ সভায় আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ ব্যবস্থা, একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা, খাওয়া দাওয়া বা কারো কোনো অভিযোগ থাকলে বা কি রকম চাষবাস হচ্ছে, কারো কিছু বক্তব্য থাকলে, অ্যাকচুয়ালি এই দিকটাই আমাদের দেখার জন্যই এগুলো আসি। আমরা 3 বছর ছাড়া কমিটি গঠন হয়। এই বছর যে সাধারণ সভা হলো, এবছর হাওড়া জেলায় আবার নতুন কমিটি গঠন হবে। আমরা আমাদের হাওড়া জেলাটা এতদিন একটা ইউনিট ছিল, এটাকে আমরা ভেঙে 6টা ইউনিট করে দিচ্ছি। এরকম ডিবুসুট, উদয়নারায়ণপুর, জয়নগর, সিংটি, পাঁচারুল এবং জয়পুর, এই 6টা ইউনিটে আলাদা আলাদা করে তাদের সভাপতি, সম্পাদক বা কোষাধ্যক্ষ হবে। আমরা জেলা নেতৃত্বে থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। এছাড়াও আমাদের আজকের সভাতে যেটা সকলের ইচ্ছা, একটা নিজস্ব জমি কিনে একটা আমাদের আলু ব্যবসায়ী সমিতির যাতে একটা গৃহ নির্মাণ হয়, আমরা এদিক ওদিক মিটিং না করে ছড়িয়ে ছিটিয়ে না থেকে একটা জায়গায় যাতে থাকতে পারি, সেখানে সবাই মিলে যদি কিছু কিছু সাহায্য করে তাহলে আমরা হয়তো আগামী দিন সেটাও করতে পারবো। তো আলু সম্বন্ধে একটু জানতে চাইবো। তো এবছর হাওড়া জেলায় আলু চাষের সামগ্রিক চিত্র কি উঠে আসছে? দেখুন, প্রথমেই বলতে হয় আমরা আলু ব্যবসার সঙ্গে যারা জড়িত, একটা হচ্ছে কৃষক, একটা সংরক্ষণকারী বা বিনিয়োগকারী। আলুর সঙ্গে যারা যুক্ত এগুলো কতগুলো ভাগ আছে। একটা হচ্ছে কৃষক, একটা হচ্ছে সংরক্ষণকারী বা বিনিয়োগকারী, আর একটা হচ্ছে স্টোর মালিক। এই 3 জনের মধ্যে যে কৃষক গত 24 সালে এবং 25 সালে যারা মাঠ থেকে আলু বিক্রি করেছিলেন আর কি, তারা কিন্তু একটা লাভের জায়গা দিয়েই বেরিয়ে গেছিলেন, তারা কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। যারা বিনিয়োগকারী, সংরক্ষণকারী কখন বলা হচ্ছে, যখন কৃষক আলুটা মাঠে বিক্রি না করে সেই আলুটা যদি স্টোরের মধ্যে রাখে, তখন কিন্তু তাকে আমরা সংরক্ষণকারী বলবো। দেখুন, আমরা সরকারের ব্যাপারে অনেক কথা বলে থাকি, সরকার কৃষকদের পাশে কিন্তু থাকে। সরকারের কথা বলতেই হয় যে তাদের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে, যেমন কৃষক বন্ধু থেকে শুরু করে যাতে কৃষকদের কোনো অসুবিধা না হয় সেই দিকটা সরকার যেভাবে লক্ষ্য রাখে, যখনই একটা সংরক্ষণকারী হিসেবে আমরা স্টোরে চলে যাচ্ছি, তখন তাদেরকে দায়িত্ব মানে লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু আমাদের সংগঠনে হয়ে যায়। আমাদের সংগঠন কিন্তু রাজ্য নেতৃত্ব সবসময় পথ দেখায়, কখন আলু ছাড়তে হবে, কখন আলু রাখতে হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা আলুর ব্যাপারে বলতে গেলে, আমরা যে কৃষকদের বিগত 2 বছর দেখছি যারা মাঠ থেকে আলু বিক্রি করে, তাদের কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়নি। তাই তাদের চাষ করার যে প্রবণতা, চাষ করার যে ইচ্ছা, সেটা কিন্তু যথেষ্ট আছে।
আমার হাওড়া জেলার কথা যদি বলি, গত বছরও বৃষ্টির জন্য অনেকে আলু বসাতে পারেনি, তার একটা আক্ষেপ ছিল বা অনেকটা পেছিয়ে গেছিল। তা সেটা এবারে একটা ভালো সুযোগ আছে আলুটা সময়ে বসানো। মানে এবছর আলু চাষটা একটু বেশি আছে। আলু কম বেশি মানে খুব একটা যে বলবো তা নয়, তবু একটু ভালোর দিকে আছে, একটু বেশি আছে না, একটু বেশি আছে আমাদের গোটা এলাকা ধরলে। তাহলে যারা আলু বসাতে পারছিল না বৃষ্টির জন্য, তারা এই বছর সুযোগ পেয়েছে, তা তারা তারা আলুটা বসাচ্ছে। আরো আরো একটা ব্যাপার হচ্ছে যে সারটা কিন্তু এবার প্রথম থেকেই অ্যাভেলেবেল ছিল, কখনো সারের ক্রাইসিস আমরা দেখিনি। আরো একটা ব্যাপার হচ্ছে, যখন বীজটা হঠাৎ একটা ফল্ট করলো, বীজের দামটা যখন অনেকটা পড়ে গেল, যে কৃষকদের বসাবার ইচ্ছা ছিল না, তাদের মধ্যে কিন্তু একটা মানে আগ্রহ এলো যে না আমরা তাহলে আলুটা এবারে বসিয়ে ফেলি। এর ছাড়াও যে একটা আপনারা নিশ্চয়ই জানেন যে প্রশান্ত মহাসাগরের ওপর লালিলা বলে যে একটা প্রাকৃতিক প্রভাব যেটা আছে, সেই প্রভাবের ফলে এইবারে ঠান্ডাটা ডিউরেশন মানে অনেক দিন কিন্তু ধরে রাখবে। এই যে ঠান্ডা মানে একটা অসম্ভব ধরনের ঠান্ডা, আমাদের উদয়নারায়ণপুর বা এই দিকের কথা যদি বলেন, আমাদের ওই তোমার পানাগড় বা উদয়নারায়ণপুর উপর দিয়ে একটা দ্রাঘিমা রেখা গেছে, যার ফলে কালিম্পং এর ঠান্ডা বা দার্জিলিং এর আশপাশে যে শিলিগুড়ি নর্থ বেঙ্গলের যে ঠান্ডাটা আমাদের এইখানে ভালো অনুভূত হয়। যদি মাটি ভালোভাবে আমরা সময়ে এখানে আলু বসাতে পারি, আমাদের উৎপাদন অনেকটাই হবে। তার সঙ্গে এই বছর যে হেমাঙ্গিনী এবং কলম্বো চাষের যে একটা গতি, যে মানুষের মধ্যে যে ইচ্ছাটা বেড়েছে, সেখানে আশা করা যাচ্ছে গতবারের থেকে ফলন ভালো হবে এবং বেশি হবে। আমার হাওড়া জেলার কথা আমি বলে দিচ্ছি। যে হাওড়া জেলায় যে হিমঘরগুলিতে মানে আগের বছর 2025 সালে আলু কি এখনো আছে সংরক্ষণ? হাওড়া জেলার হিমঘর প্রথম থেকে এবছর অনেকটা ব্যাকফুটে ছিল, নিকাশি খুব ভালো হয়নি। তার আগের বছর কিন্তু আমরা নিকাশিতে প্রায় প্রথম স্থানে ছিলাম, যে হাওড়া জেলা এত নিকাশি ভালো ছিল। যে কোনো কারণে নিকাশি খুব খারাপ ছিল। তো অক্টোবর নভেম্বর মাসে রেকর্ড সংখ্যক নিকাশি হয়েছে, ডিসেম্বর মাসেও নিকাশি হয়েছে। তা এখন 5% মতো আলু আমরা নিকাশি করতে পারিনি আমরা যারা সংরক্ষণকারী, তাদেরই কোনো একটা কারণে। তো এখন মোটামুটি একটা নিকাশি চলছে, এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে, এই জায়গায় আছে। তো এই যে বছর আসছে বা আলু চাষ উৎপাদন বাড়ছে, তারপরে চাষি ও ব্যবসায়ী সমস্যার সম্মুখীন হচ্ছে, তো এর সমাধান কি আছে বা কিভাবে চাষি ভাইরা একটু? দেখুন, এর সমাধান যদি বলতে হয়, সেটা একেবারে গভর্নমেন্টকে একটা ভাবনা ভাবতে হবে, যে একটা অ্যাপসের মাধ্যমে যে কত একটা চাষি কত বিঘা জমি চাষ করছে। আমাদের ধরুন 10 to 15% আলু চাষ যদি কম হয়, যতটা রাখি মানে পার্সেন্টেজ যদি কম হয়, তাহলে আমরা যথেষ্ট সংরক্ষণকারী ব্যবসায়ী বা কৃষক কেউই ক্ষতিগ্রস্ত হব না, আলুটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে। মানে এই যে পয়সা করি যে ড্যামেজ হওয়া, এই যে গত 25 সালের আলুর হিসাবে ধরুন না 14,84,00,000 প্যাকেট যে আলু ছিল, প্রতি প্যাকেটে গড় আমরা যদি 150 টাকা 150 টাকা লস ধরি, 22,260 কোটি টাকার মতো আমরা কিভাবে লস করে ফেললাম। এটা যে গ্রামীণ অর্থনীতি যে কতখানি এটা লোকসানের সম্মুখীন হলো, আমার আপনার একটা ছোট ছোট লস, এটা একটা রাজ্যের লস, একটা দেশের লস। মানে এই লোকসানটা থেকে বাঁচাতে গেলে আমার মনে হয় যদি সরকার এরকম কোনো একটা চিন্তা ভাবনা করে, যে একটা অ্যাপসের মাধ্যমে কে কত বিঘা আলু চাষ করছে, কে কত বিঘা সর্ষে চাষ করছে, কে কত বিঘা গম চাষ করছে, এবং যে এই এত বিঘা জমি চাষ করলে তাকে এই সুবিধা দেওয়া হবে, যদি সে সবটাই আলু চাষ করে তাহলে সেই সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এইরকম ধরনের যদি সরকারের কোনো প্রজেক্ট বা চিন্তা ভাবনা থাকে, তাহলে হয়তো করা সম্ভব। কারণ আমরা যে মুখের কথা বলি যে আমরা অল্টারনেটিভ চাষ করুন, আরো এই আলু চাষ কমিয়ে অন্য চাষ করুন, সেই জায়গাটা যদি আমি এখানে সর্ষে চাষ করতে বলি, সেই সর্ষে চাষের পরিবেশ, বা যদি গরমের ধান চাষ করতে বলি সেই জল হয়তো পাবো না, বা আমি যদি এখানে রাঙালু চাষ করতে বলি, শাঁকালু চাষ করতে বলি, সেই পরিবেশ সেই মার্কেটিং আমরা এখানে পাবো না। তাই বাধ্যতামূলক ভাবে আমাদেরকে আলু চাষ অনেক সময় করতেই হয়, যে পাশে পাশে জমি চাষ হচ্ছে, আমার জমিটা পড়ে থাকবে কেন, সেখানে কৃষকরা তাই চাষ করছে। কিন্তু যদি সরকার একটা হস্তক্ষেপ করে, যে সরকার যদি কোনো
পদক্ষেপ নেয় যে তোমার কতটা জমি, তুমি কতটা কি কি চাষ করছো, যদি নির্দিষ্ট করে দেয়, তাহলে আমার মনে হয় অতি সহজে এটা কন্ট্রোল করা সম্ভব। তো এই জায়গাটা আমাদের তো অসুবিধা আছে। তবে বিগত দিনে আমি আরো একটা কথা বলি, যখন দেখেছি যে অনেকটা আলু চাষ বেশি হয়েছে, তখন কিন্তু এই যে এখন নতুন একটা সিস্টেম হয়েছে পাউডার তৈরি, এই পাউডার কারখানাগুলো কিন্তু এই কাঁচা আলু অনেকটা নিতে থাকে। যদি এবছর এই পাউডার কারখানাগুলি এই কাঁচা আলু নিতে থাকে, তাহলে আমাদের সংরক্ষণকারীদের পক্ষে অনেকটা সুবিধা হয়, যে কিছুটা অন্তত আলু বেরিয়ে যেতে পারে। এই একটা সুযোগ আছে এবছর, দেখা যাক কি হয়। তো আমাদের হাওড়া রেলে মূলত কোন কোন কাজে আলু চাষ করা হয়? আমাদের এখানে চন্দ্রমুখী, জ্যোতি, পোগরাজ এগুলো বেশি হতো। এখন সুপার 6 তো অনেক দিন থেকেই হয়। এবারে মানে হেমাঙ্গিনী এবং কলম্বো, হেমাঙ্গিনী কলম্বো এই চাষটা অনেকটা বেড়েছে। হেমাঙ্গিনী কলম্বো বাড়ার ফলে ধরুন যদি আমার 100 বিঘা জমি থাকে, তখন যতটা আলু উৎপাদন হতো সেই 100 বিঘা চাষ করলে এবছর কিন্তু তার থেকে অন্তত 20% আলু বেশি উৎপাদন হয়ে যাবে। এই আলুটা কিন্তু অটোমেটিক বাড়বে। তবে কলম্বো হেমাঙ্গিনীটার একটা জিনিস কি, জ্যোতি আলু যেমন স্টোরে সংরক্ষণ না করলে সেটাকে বার করে মার্কেটজাত করা যায় না, কিন্তু কলম্বো হেমাঙ্গিনী প্রথম থেকে একটা কাঁচা বিক্রি হবার একটা ভালো সুযোগ আছে, একটা বাজার ধরার সুযোগ আছে। এখন কৃষকদের ওপর নির্ভর করছে, ওনারা ডাইরেক্ট বিক্রি করবেন কি সংরক্ষণ করবেন, এটা এক্ষুনি পরিষ্কারভাবে কিছু বলা সম্ভব না। তবে যেটা দেখছি ওয়েদারের ফলে চাষ গত বছরের থেকে যে কম হবে এটা মনে হয় সম্ভব নয়, হয়তো একটু বেশি হবে। তো এখানে কাঁচা আলু, যেটা পোগরাজ বলা হয়, সেটা কি চাষ হয়? না, পোগরাজ আলু এবং সুপার 6 আলু দুটো আলুই চাষ হয়। আমাদের আমাদের এখানে পোগরাজ যথেষ্ট কম হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বীজ ব্যবসায়ীরা প্রথম থেকে বলছে পোগরাজ শর্ট আছে, তাই সুপার 6 আলু এখানে যে পরিমাণ চাষ হয়েছে, এখন থেকে আমাদের আলু মোটামুটি উঠতে শুরু করে দিয়েছে। অনেকটাই আমাদের কাঁচা আলুর মার্কেটটা উদয়নারায়ণপুর যোগান দেবে। তো আমাদের আলুটা এখানে মূলত কোন কোন জায়গায় রপ্তানি করা হয়? এখান থেকে কলকাতার মার্কেট, মেদিনীপুরের মার্কেট এবং উলুবেড়িয়া, এই যা হাওড়া হুগলি লোকাল মার্কেটটাই বেশি আমাদের যায় আর কি। তো সর্বোপরি বাংলায় চাষি ভাই বন্ধুদের কি উদ্দেশ্যে বার্তা দিতে চান? চাষি ভাইদের বলবার কিছু নেই, চাষি ভাইদের চাষ করতে হবে, সচেতন ভাবে করতে হবে। তারা ফসল আরো ভালোভাবে উৎপাদন করুক, তাদের লাভ হোক, তারা ভালো থাকলে এই আমাদের বাংলার যে মেন অর্থনীতি আলুর উপর নির্ভর করে, এই অর্থনীতি ভালো থাকবে। তবে সচেতন ভাবে করুন, যদি অন্তত অন্য চাষ করা যায়, যেমন সরিষা, পেঁয়াজ, এই চাষগুলো এখানে যথেষ্ট ভালো হচ্ছে এবং মার্কেটজাত করা যাচ্ছে। কিছুটা যদি ওইদিকে যায় তাহলে মনে হয় আলুতেও লাভ হবে, সর্ষে চাষেও লাভ হবে এবং পেঁয়াজ চাষও করতে পারলে তাতেও লাভ হবে। এগুলো যেহেতু মার্কেটে অনেকটাই রয়েছে, তাই এই অল্প অল্প করে কিছু কিছু অন্য চাষ করলে ভালো হয়, সকলের পক্ষে ভালো। তো নতুন আলু বা কাঁচা আলু যেটা, সেটা কিরকম দাম আছে আপনাদের এখানে? আজকে নতুন আলুর সুপার 6 আলুটাই আমাদের এখানে উঠছে, যেটা চাষির দাম 480 থেকে 500 টাকা। আজকে একটু মার্কেট ডাউন আছে, মানে যখনই বাজারে যোগান বেড়ে যাবে, কাঁচা আলুটা যখন ছিল না 600 টাকা দাম ছিল, তারপর আস্তে আস্তে 550 করতে করতে 500 এসে হাজির হলো। কারণ আস্তে আস্তে করে চাষিরা কিন্তু একটা টাইম আছে, সুপার 6 আলুটা এই টাইমের মধ্যে একটা খুলতে হয়, নাহলে ওই আলুটা রস ফাটা হয়ে নানা রকম ডিস্টার্ব হয়ে ক্লেম হয়ে গিয়ে নষ্ট হয়, সে আলুটা আর বিক্রি করা যাবে না। তাই একটা সময়ের পর কৃষকদেরকে কিন্তু ওটা ছাড়তে হয়, সেই সময়টা এসে গেছে। তো আপনাদের এখানে ব্যবসা করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের এখানে যে আমরা ব্যবসা করি, আমরা খুব একটা সমস্যার সম্মুখীন সেরকম হই না। আমাদের যেটা বিভিন্ন জেলাতে আমরা আলু পাঠিয়ে থাকি, আমাদের এখানে দু একজন ব্যবসায়ী যেটা ইউপি, আমাদের উড়িষ্যার মার্কেটেও ব্যবসা করে থাকে, অন্ধ্র মার্কেটেও ব্যবসা করে থাকে। কখনো কখনো গভর্নমেন্ট হয়তো অতিরিক্ত আলুর দাম বেড়ে যাচ্ছে, যে আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু আলু উৎপাদনের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তাই আমাদের রাজ্যের লোক বেশি দামে আলু খাবে,
এই সেন্টিমেন্ট থেকেই কিন্তু কখনো কখনো সরকার ফাউন্ডেশন করতে গেছে, সেই সময় আমরা একটু ক্ষতিগ্রস্ত বা ডিস্টার্ব হই, সেইভাবে অবাধ বাণিজ্য যেটা করবার সেটা করে উঠতে পারি না। এইটুকু মাত্র, নাহলে এমনি আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট ভালো রিলেশন রেখে আমরা চলেছি। কোনো ডালা হয়তো আলু নিয়ে আমাদের ব্যবসায়ীদেরকে ঠিকমতো পয়সা দিচ্ছে না বা এটা চোটপাট করে দিয়ে সরে পড়ে, এইটা আমাদের কাছে খুব ক্ষতিজনক। এর কি সুরা আছে আমরা রাজ্য কমিটিতে বারবার বলেছি, রাজ্য কমিটি ব্ল্যাক লিস্ট করবার জন্য। যে সমস্ত ব্যবসায়ীরা এই ধরনের কাজ করে থাকে, কোনো ব্যবসাদারকে টুপি পরিয়ে টাকা নিয়ে অন্য জায়গায় চলে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আমরা বলেছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও নমস্কার জানাচ্ছি। আপনাদের ইন্ডিয়ান পটেটো অ্যাপস সারা বছর কৃষকদের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে, বিভিন্ন জেলা থেকে যেভাবে তথ্য নিয়ে আমাদের সকলের সামনে তুলে ধরেন, সেটা আমরা খুব উপকৃত হই। আমরা এইভাবে নিরপেক্ষভাবে মানুষের কথা সকলের সামনে তুলে ধরুন, এটাই আমরা চাই। ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।